কাটছে। স্ত্রীকে বললেন, সুজনের মা, যাও ওকে সুমনের রুমে নিয়ে যাও। নোট আনলে ওর রুমেই রাখবে। রাহেলা বেগম বললেন, ও হ্যাঁ হ্যাঁ চলো, আসলে সুজন দোতলায় থাকে তো এখনো আসেনিও। এসো মা। রাহেলা বেগম আশাকে নিয়ে সুজনের রুমের সামনে এসে আবার ফিরে গেল। সুজনের বাবা হঠাৎ ডাকলো। আশাকে বলল, তুমি যাও, রুম খোলাই আছে। ওর সব কাগজপত্র টেবিলেই, তাকে দেখো। সুজন খানিকক্ষণ আগেই এসেছিল হসপিটাল থেকে। ভেবেছিল ফ্রেশ হয়ে একদম মিশে যাবে। মাত্রই গোসল শেষ করে তোয়ালে জড়িয়ে মৃদু স্বরে গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে বের হলো সে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে সুজন ভ্রু কুঁচকে সেদিকে চাইল। আশাকে দেখে সুজন হতভম্ব হয়ে চাইয়েই রইল। আশা এই মুহূর্তে ভেতরে সুজনকে এই অবস্থায় একদমই আশা করেনি। চোখ বড় বড় করে চাইল সে। সুজন সঙ্গে সঙ্গে এক প্রকার চিৎকার করে তেড়ে এলো আশার দিকে। তাসফি মাত্রই কলেজ থেকে নিজের বাসায় ফিরল। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে বসলো। অমনি কমলা বেগম লাঠিতে ভর দিয়ে হেঁটে এসে তাসফির সামনে দাঁড়ালো। লাঠি দিয়ে তাসফির পায়ে খোঁচা দিল। তাসফি ভ্রু নাচিয়ে বোঝালো কি সমস্যা। কমলা বেগম সোজা সাপটা বললেন, এই যে নবাবের বধূ, স্বামীর লাগে শ্বশুর বাড়ি যাইবা কবে কও দেহি? তাসফি ফোন স্ক্রল করতে করতে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, স্বামীর লগে শ্বশুরবাড়ি যাব না বুড়ি, তোমার স্বামীর লগে যাব। কমলা বেগম খেপে গেল। তবে রে, তুই মোর স্বামীর লগে যাবি? মাইয়া কয় কি? তৎক্ষণাৎ নিস্তব্ধর কল এলো তাসফির ফোনে। তাসফি দুষ্টু হেসে ফোন রিসিভ করে কান ধরল। ওপাশ থেকে নিস্তব্ধর কণ্ঠ ভেসে এলো। কি করছেন মিসেস? কমলা বেগম বলে উঠলেন, এখনই তোর ওই যন্ত্রখানা দিয়া ফোন লাগা তোর স্বামীরে। স্তব্ধ ব্যাটারে বল তোরে আইসা নিয়া যাওনের লইগ্গা। সারাক্ষণ তোর ঢেই তিরিং বিরিং আর দেখতে পারমু না মোরা। নিজের আমানত তোমার নবাবরে নিজেই বুঝা নেও। ওপাশ থেকে নিস্তব্ধ ওসব অদ্ভুতের কথা শুনে হতভম্ব হয়ে বসে রইল। বেচারা কেবলই চায়ের কাপে চুমুক দিচ্ছিল নিজের চেম্বারে জানালার কাছে দাঁড়িয়ে। সঙ্গে নিজের নামের এমন বিকৃতি শুনে তার কাশি উঠে গেল। বৃতৃষ্ণার মিষ্টি চাও তেতো হয়ে গেল ক্ষণকালের জন্য। কমলা বেগম আবারও বলে উঠল, কি হইল? ফোন লাগা, টিহা আমি দুমো, আগে তোরে বিদায় কইরা নিব। নিস্তব্ধ করুণ স্বরে বলল, মিসেস ইয়াসার, আপনি কি একটু দূরে গিয়ে কথা বলতে পারবেন? তাসফি মাথা নেড়ে বলল, পারছি না, আমার পায়ে ভীষণ ব্যথা, বুঝলে তো। শয়তানি হেসে দাদির উদ্দেশ্যে বলল, নাও বুড়ি নাও, কথা বলো তোমার স্তব্ধের সাথে। নাও বলো বলো। ওপাশ থেকে নিস্তব্ধ আটকে উঠে উত্তেজিত কণ্ঠে তাসফিকে শাসিয়ে বলল, খবরদার, যদি দাদির কাছে ফোন দিয়েছো তুমি, একটা হাড়ও আস্ত রাখবো না তোমার, কথাটা মাথায় রেখো। আমার কি দোষ বলুন? দেখুন দাদি নিজে থেকেই কত আকুতি করছে। এই নাও দাদি। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে ঘট করে কলটা কেটে দিল। হঠাৎ করে তার ধানি লঙ্কা বউ কী করে যে ঝাল থেকে টক হয়ে গেল তাই বুঝে আসছে না তার। ঝালই তো ভালো ছিল। উফ! সুজনকে এই অবস্থায় দেখে আশা ড্যাব ড্যাব করে চোখ মেলে তাকিয়ে আছে। সুজন আশার দিকে এগিয়ে হাত উঠাতে গেলে আশা চেঁচিয়ে বলল, স্যার স্যার, আপনার তলে, আপনার তলে। সুজন তোয়ালে শক্ত করে ধরে লাফিয়ে উঠে বলল, কোথায় কোথায়? আশা খিলখিল করে হাসতে লাগলো। সুজন আশার দিকে তেড়ে এলো। রাগে দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, অভদ্র, অসভ্য মেয়ে মানুষ, তুমি আমার রুমে কি করছো? বের হও, বের হও, এক্ষুনি বের হও, লীলজ্জ, বেশরম, বেয়ায়া মেয়ে। সুজন আশার ডান হাতের কবজি ধরে টেনে বের করে দিল রুম থেকে। সুজনের পুরুষালী অর্থাৎ হঠাৎ স্পর্শে আশা থমকে গেল। কেঁপে উঠল সে খানিকটা। সুজন ঠাস করে তার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। আশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কি ভেবে এসেছিল আর কি হচ্ছে? হায় খোদা! সুজন বিড়বিড় করে গালি ছুড়ল আশার উদ্দেশ্যে। অসভ্য মেয়ে, তার প্রেস্টিজ পাঞ্চার করতে তার বাড়ি পর্যন্ত চলে এসছে। আশ্চর্য! এই জন্যই বাসার অ্যাড্রেস চাওয়া হচ্ছিল। আশা এখনও থ মেরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। 2 মিনিটের মাঝে সুজন দরজা খুলল পোশাক পরিধান করে।
আশাকে এখনো দেখে ভ্রু কুঁচকে রাগী স্বরে জিজ্ঞেস করলো, তুমি এখনো এখানে খাম্বার মতো দাঁড়িয়ে কি করছো? যাওনি? রাহেলা বেগম তখন আবার ফিরে এলেন। আশার উদ্দেশ্যে বলতে নিল, কি ব্যাপার, তোমার নোট পেলে মা? সুজনকে দেখে শুধালেন। ও মা, সুজন তুই কখন এলি? সুজন আর চোখে আশার দিকে তাকিয়ে বলল, এসেছি খানিকক্ষণ আগে, এসে যেন বড্ড ভুল করেছি। আশা আন্টির সামনে ভদ্র বাচ্চার মতো কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। রাহেলা বেগম বললেন, সে যাই হোক, ও নাকি কোন নোট এনেছিস? দিয়ে দে মেয়েটাকে, কত কষ্ট করে এই মেয়েটা এতটা পথ এসেছে। সুজন অবাক কণ্ঠে শুধালো, কিসের নোট মা? আশা মনে মনে দোয়া পড়ল। এই রে! আশা সঙ্গে সঙ্গে বলল, আন্টি নোট পেয়ে গেছি। রাহেলা বেগম সরল মনে খুশি হয়ে বলল, ও তাহলে তো হলোই। আসো আসো, নিচে আসো, কিছু তো খেলেই না। আশা গুটি গুটি পায়ে রাহেলা বেগমের পিছু যেতে নিলে হুট করেই সুজন তার হাত টেনে ধরল। দাঁড়াও। আশা চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে রইল। সুজন চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, তুমি আবার কেন হঠাৎ আমার বাড়িতে এসেছো? দেখো, মিথ্যা একদম বলবে না। তার উপরে আমার রুমে কি করতে এসেছিলে? আশা কাঁদো কাঁদো মুখ করে সুজনের দিকে চাইল। সুজনের ধরে রাখা হাতের বাঁধন খানিকটা হালকা হতেই আশা নিজের হাত ঝাড়া দিয়েই ছুট দিল। সুজন চেঁচিয়ে উঠল, এ মেয়ে, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আশা ততক্ষণে গেট পার হয়ে গেছে। সুজন নিচে আসতেই রাহেলা বেগম শুধালেন, কিরে, তোর ছাত্রী মেয়েটা কই? কি যেন নাম? হ্যাঁ আশা, ভারী মিষ্টি মেয়ে জানিস। সুজন নির্লিপ্ত কণ্ঠে বলল, চলে গেছে। ও মাসে কি চলে গেল? নিশ্চয়ই তুই বকাবকি করেছিস। সুজন মায়ের দিকে বিরক্তি নিয়ে চাইল। মা, ও কি বসে থাকার জন্য এসেছে? আচপ। রাহেলা বেগম প্রফুল্ল চিত্তে সুজনের হাত টেনে ধরে সোফায় নিয়ে বসলেন। ছেলের মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন, রাগ করিস না বাপ, এই মেয়েটার বয়স কত রে? ভারী মিষ্টি দেখতে মেয়েটা, কি সুন্দর করে কথা বলে, আমার কত প্রশংসা করলো জানিস। এই মেয়েটা কি তোকে পছন্দ করে নাকি রে? মেয়েটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে জানিস। এরকম মিষ্টি একটা মেয়েকে তো আমার পুত্রবধূ করে আনলেও পারিস। সুজন হতভম্ব হয়ে মায়ের দিকে চাইল। মা, তোমার মাথা ঠিক আছে তো? ও আমার ছাত্রী। কি বলছো এসব? কি বলছি মানে? খারাপ কি বলছি? তোর বন্ধু নিস্তব্ধর বউ তো তারই ছাত্রী, তোর সমস্যা কোথায়? সুজন উত্তেজিত হয়ে বোঝানোর তাগিদে বলল, উফ মা, ওর আর আমার ব্যাপারটা আলাদা। তুমি জানো, ও মিষ্টি মেয়ে, 1 নম্বরের বজ্জাত মেয়ে। সারাক্ষণ আমার পিছে লেগে থাকে ভুল ধরতে। তো তুই ভুল করলে তোর ভুল ধরাবে না? আরে মানুষ ভুল করলে তো ভুল ধরিয়ে দেওয়া খারাপ কাজ নয়। সুজন মায়ের দিকে করুণ চোখে চাইল। তার দ্বারা আর মাকে বোঝানো সম্ভব নয়। সে বাবার দিকে চাইল, একটু বুক ভরা আশা নিয়ে। তিতা সাহেব ছেলের চাউনি দেখে গলা খাকারি দিয়ে কিছু বলতে নেবে তার আগে রাহেলা বেগম রাগী চোখে তাকিয়ে বললেন, তুমি চুপ থাকো, আমাদের মা ছেলের মাঝে একদম আসবে না। ভদ্রলোক ভদ্র পুরুষের মতো মুখের সামনে পেপার ধরলেন। তার বরং পেপার পড়াই ভালো। যে পড়ে যুদ্ধে নামার কি দরকার? পেপার পড়তেই তার শান্তি। যুদ্ধ করে জেতার বদলে হারাটা তার বেশি হয়, তার চেয়ে এটাই ভালো। ধ্যাত। সুজন উঠে চলে গেল। আরে কোথায় যাচ্ছিস, শোন না। রায়লা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, কি হলো? তুমি কিছু বলতে পারলে না? পুরো কথা শেষ না হওয়ার আগেই ছেলেটা চলে গেল আমার চোখের সামনে দিয়ে। ভদ্রলোক অবাক কণ্ঠে শুধালেন, আমি কি বলবো? তুমি তো চুপ থাকতে বললে। এই তোমরা বাপ ছেলে না এক একবার এক এক রকম। আগে নিজে আমায় জ্বালিয়েছো, পুড়িয়েছো, কয়লা করেছো, এখন ছেলে এখন আমায় পোড়ায় জ্বালায় ছাই করতে নেমেছে। ভদ্রলোক বিস্ফোরিত দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইলেন। তার কথা বললেও দোষ, আবার না বললেও দোষ। সে যাবেটা কোথায়? সন্ধ্যায় অনেকটা পর মুহূর্তে পুরো আকাশ জুড়ে তখন অন্ধকারের চাদর মুড়ে দিয়েছে। সেই অন্ধকার ছাপিয়ে আজ চাঁদ মামা নিজেকে প্রকাশ্যে আনতে ব্যর্থ।
তাসফি বসে আছে বেলকুনিতে। বেলকুনির লাইট অফ। রুমের মাঝে সাদা আলো এসে উকি দিয়েছে সেথায়। তার হাতে একখানা চিরকুট, 2 লাইনের চিরকুট, তবুও তাসফির হৃদগহিনী বারংবার অসংখ্য প্রজাপতি ডানা মেলে নাচছে। 2 লাইন যেন হাজার কথার অসংখ্য বলি, যা বলে শেষ করার নয়। চিরকুটখানা সে পেয়েছে বেলকুনিতেই। কে, কিভাবে, কখন রাখলো তা তার জানার আগ্রহ নেই, কারণ সে তো চেনে এই পরিচিত হাতের লেখা। আবছা প্রণয়ের বর্ণমালায় ধরন প্রণালী। হৃদয়ের মাঝে অনুভূত লুকিয়ে আবছা চিরকুটটা তাকে একজনই দিতে পারে। কে সে? তাসফি মিষ্টি হাসল। তার হাসিতে ঝরে পড়ল যেন স্বচ্ছ মুক্ত কণা। তাতে রয়েছে আনন্দ অশ্রু। তাসফি সেই আবছা আলোয় ধুরু ধুরু বুকে চিরকুটখানা পুনরায় মেলে ধরল। তোমায় ভেবেছিলাম তুমি মোর জীবনের ধূসর রং ধনু, তবে কেমন করে হঠাৎ ধরা দিলে রঙিন রং ধনু নেয়? এর উত্তর কি বলিতে পারিবে হে দুষ্ট রমণী? তাসফি হাসল, ফিসফিস করে বলল, পারবো না তো। কি করে পারবো বলুন? আমি নিজেই তো সে বিষয়ে অবগত ছিলাম না। কোন ক্ষণে, কোন লগ্নে এই হৃদয় সপেছে আপনার তরে, তা তো এই তাসফি নিজেও বলিতে পারিব না। অদূরে দাঁড়িয়ে সেই যুবক তার প্রিয়তমার হাসির সঙ্গে ঠোঁট নাড়ানোর আবছা ভাব অবলোকন করছে। প্রিয়তমার হাসিতে তার মুখেও ছড়িয়ে পড়েছে উজ্জ্বলতার লেশ। অন্ধকারে যুবকের অবয়ব একদম অস্পষ্ট। যুবককে ফিসফিসানো অনুরোধেই বোধহয় চাঁদমামা আজ লুকিয়েছে নিজ গৃহে। ভালোবাসা কাছে গিয়ে প্রকাশের চেয়ে লুকিয়ে ছড়িয়ে দূর থেকে দেখেই যেন এক অদ্ভুত আনন্দ অনুভূতি। প্রেয়সীর কাছে গেলে সব গুলিয়ে যায়, অনুভূতি প্রকাশের ধরন মূর্ছা যায়। হৃদয়ে সাজানো হাজারো কথা এক লহমায় কি করে ভুলে যায় সে? নারী স্পর্শে সে শুধু তখন চায় স্বর্গসুখ, আর যে কোনো দিকে খেয়ালই যেন থাকে না তার। তখন কি করে করবে ভারী বর্ণমালা সাজিয়ে গুছিয়ে ভালোবাসার প্রকাশ? সে নিজেই তো হয়ে যায় অগোছালো, তবে পরপর শব্দের ঝুলি সাজাবে কেমন করে? এই যে সে দূর হতে সে তারে দেখছে আর হৃদয়ে অনুভব করছে ভালো লাগার এক অসীম সীমানা তার বুকে তৈরি হচ্ছে। এও বা কম কিসে? কাছে গিয়ে সব সময় শরীর স্পর্শ করে সব করতে হবে এমন তো কোনো কথা নয়। সে একটু বাসুক না ভিন্ন রকমের ভালোবাসা। লুকিয়ে ভালোবাসবে, কাছে গিয়ে বাসবে, আদর করে বাসবে, সব ভালো তো সে বাসবেই। ভালোবাসা এরকম হলে তাতে একঘেয়েমি চলে আসে যে। কখনো কখনো ভিন্নতার প্রয়োজন, অপরজনকে ভরকে দেওয়া প্রয়োজন, হঠাৎ হঠাৎ অদ্ভুত কাজ করেই তার কৌতূহল বাড়ানো প্রয়োজন। তবেই তো তোমার প্রতি তার জানার কৌতূহল বাড়বে, আগ্রহ দীর্ঘ হবে। তাসফি দৌড়ে রুমে গেল, সুন্দর একখানা কাগজে তার ফিসফিসানোর কথা ঝুলি তাতে আবদ্ধ করে রাখলো, পাছে যদি সে তা ভুলে যায়। অন্ধকারে যুবক সেথায় দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ, যতক্ষণ পর্যন্ত না তার প্রেয়সী নিদ্রাগত হচ্ছে। আপনি একটিবার বেলকুনিতে আসতে পারবেন? সময় তখন 11টার ঘর পার করেছে। বাসন্তী খানিকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মাহিনের ফোন কলে পেয়ে সে জেগে উঠেছে। মাহিনের এমন আবদারে সে ভীষণ অবাক হলো। মনে উদ্বেগ হলো প্রশ্নের দানা। উত্তেজনায় সে তৎক্ষণাৎ দৌড়ে গেল বেলকুনিতে। বাউন্ডারি পেরিয়ে অপর পাশে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় সে স্পষ্ট দেখতে পেল মাহিনীর পুরুষালী অবয়ব। মাহিন অপলক তাকিয়ে রইল তার প্রিয়তমার পানে। মাত্রই ঘুম থেকে ওঠায় তার চোখ মুখের ফোলাভাব দৃশ্যমান। কোমর ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো। দৌড়ে আসার দরুন তার গায়ে ওড়না নেই। মাহিন মুচকি আসলো, মাথা নিচু করে ফোনে ফিসফিস করে বলল, গায়ে ওড়না জুড়ে আসুন বাসন্তী, নয়তো আমি পাগল হব নিশ্চিত। বাসন্তী তখনও ফোন কানেই ধরেছিল। মাহিনের কথায় মর্মার্থ বুঝতে পেরে লজ্জায় বাসন্তী তৎক্ষণাৎই পিছু ঘুরে রেলিংয়ের সঙ্গে পিঠ ঠেকাল। তার বুকের ধুকপুকানি বেড়েই চলেছে ক্রমে। সে দৌড়ে রুমে গিয়ে ঠাস করে বেলকুনির দরজাটা লাগিয়ে দিল। বাসন্তী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি বাড়ি চলে যাও মাহিন, প্লিজ। মাহিন ওপাশ থেকে আর্তনাদ করে বলল, আমি কিন্তু এমনটা একদম আশা করিনি বাসন্তী। আপনাকে দেখতে ইচ্ছে করছিল ভীষণ, তাই তো ছুটে এলাম। তবে কি করে পাষণ্ডের মতো বলছেন এই তৃষ্ণা না মিটিয়ে ফিরে যেতে? বাসন্তী কল কেটে দিয়ে ফোনটা বুকে চেপে ধরল। না, এই অনুভূতির সাথে সে লড়াই করতে আর পারছে না। অসহ্য অনুভূতি, সামাল দিতে সে ব্যর্থ। কেন যে মাহিনকে প্রশ্রয় দিচ্ছে?
সে তো সব বুঝতে পারছে। সে তো এতটাও বোকা বা অবুঝ নয় যে একজন প্রেমিকের চোখের ভাষা, চাহনির মানে, গভীর কথার সারমর্ম সে বুঝবে না। তবে তার হৃদয় কি চায়? বাসন্তী গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার দিকে। অন্ধকার রুমের থাই গ্লাস দিয়ে সে স্পষ্ট দেখতে পেল সেই কাঙ্ক্ষিত পুরুষালী অবয়বের। মায়ের নিষ্পলক তাকিয়ে আছে সেদিকেই। বাসন্তী চোখ বন্ধ করে নিল। তাসফি আলোকিত রুম হঠাৎ অন্ধকারে গাঢ় চাদরে মরছে গেল। আবার হঠাৎ করে জ্বলে উঠল কমলা রঙা ডিম লাইট। ঘুমের মাঝে তাসফি অনুভব করলো তাকে জড়িয়ে রাখা গভীর পুরুষালী বেষ্টনীর উষ্ণতা পেয়ে তাসফি সে অবয়বকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। শক্তপোক্ত পুরুষালী স্পর্শে তাসফির ঘুম কিছুটা হালকা হলো। তার হৃদয় কিছুটা কুঞ্চিত হলো। মস্তিষ্কে নিউরনে অযাচিত কিছু বার্তা পৌঁছাতেই সে ঝট করে চোখ মেলে চাইল। চোখের সামনে যেটা পুরুষকে এত কাছে দেখে চোখ বড় বড় করে ফেলল। মুহূর্তেই ছুট পাওয়ার তাড়নায় মোচড়ামুচড়ি শুরু করলো। নিস্তব্ধতাকে নিজের সঙ্গে আরও খানিকটা মিশিয়ে নিল। দুহাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, এত নড়াচড়া করবেন না ম্যাডাম, ঘুমোতে দিন। প্রমিস করছি আপনাকে একটু ডিস্টার্ব করবো না, শুধু হালকা একটু জড়িয়ে রাখবো। তাসফির আগে চোখে চাইল। কত বড় মিথ্যুক পুরুষ! জড়িয়ে রেখেছে শক্ত করে, অথচ বয়ান দিচ্ছে হালকার। তাসফি খেপে গিয়ে বলল, ছাড়ুন। এই, আপনি আমার রুমে এলেন কি করে বলুন তো? অসভ্য ডাক্তার, ছাড়ুন। বাহ, নিজে করলে কিছু না, আমি করলেই দোষ। তাসফি অবাক কণ্ঠে বলল, আমি কি করলাম? কি করলে মানে? নিজে তো ভারী ফায়দা লুটছিলে, এখন সব দোষ আমার। কখনো না। আপনি কিভাবে এলেন? দরজা তো বন্ধ। নিস্তব্ধ দুষ্টু হেসে বলল, এভাবে প্রতিদিন বেলকনির দরজা খোলা রেখে ঘুমালে চোর এসে চুরি করে নিয়ে গেলেও তো বুঝবে না। ভাগ্যিস আমি ছিলাম, না হলে তো অকালে বউকে ডাকাতের মুখে ছেড়ে দিতে হতো। তাসফি চমকে উঠে বলল, বেলকনির দরজা খোলা রেখেছিলাম নাকি? আগে তাসফি ঝট করে নিস্তব্ধ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। নিস্তব্ধর হাত ধরে টেনে বলল, বের হন, এক্ষুনি বের হন আপনি। শত টেনেও তাসফি ওই শক্ত সামর্থ্য দেহকে এক ফোঁটা নড়াতে পারল না। হাঁপিয়ে উঠল, উঠো হাফ ছেড়ে বসেই পড়ল। নিস্তব্ধ হাসল, রসাত্মক কণ্ঠে বলল, কি ব্যাপার ম্যাডামের হাওয়া ফুস? চুপ। নিস্তব্ধ জোরে হাসতে নিল। তাসফির সঙ্গে সঙ্গে উঠেই তার মুখ চেপে ধরল। নিস্তব্ধ তখনও হাসছে। তাসফি দাঁতে দাঁত চেপে বলল, ব্যাককলের মতো দাঁত কেলাচ্ছেন কেন? এত হাসি আপনার আসে কোত্থেকে? হ্যাঁ, উফ, চুপ করুন না। চাচি জেগে যাবে তো। আপনাকে এখন দেখতে পেলে আমাকে কতটা লজ্জায় পড়তে হবে ভাবতে পারছেন? প্লিজ যান না। নিস্তব্ধ মাথা নাড়ল। কি? যেতে পারি, তবে একটা শর্তে। তাসফি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি শর্ত? দিতে হবে। তাসফি অবাক। কি? তখনকার মতো স্পেশাল মধু। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। অসভ্য লোক সবসময় ধান্দা নিয়ে চলে। সে মুখ ঘুরিয়ে বলল, অসম্ভব। নিস্তব্ধ জেদ ধরে বসলো। তবে আমিও যাচ্ছি না। বলে সে আবারও বিছানায় গা এলিয়ে দিল। তাসফি কোমরে হাত রেখে নিস্তব্ধর দিকে রাগী চোখে তাকিয়ে রইল। হাল ছেড়ে মুখ কাচুমাচু করে বলল, ঠিক আছে, তবে আমারও শর্ত আছে। হোয়াট? ব্যালকনিতেই। নিস্তব্ধ চতুর হাসলো। বাহ, বউ তার ভীষণ চালাক। নিস্তব্ধ হাত উঁচিয়ে তা মেনেও নিল। চলল বেলকুনিতে। তার পিছু পিছু তাসফিও এগোলো। রুমে লাইট বন্ধ বিধায় পুরো বেলকুনিও অন্ধকারে আচ্ছাদিত। দূর কোথাও থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। নিস্তব্ধ বেলকুনির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তাসফি গুটি গুটি পায়ে এগোলো। লজ্জায় চোখ বন্ধ করে নিল সে। তখন তো ঝোঁকের বশেই করে বসেছিল, এখন কিভাবে সম্ভব? নিস্তব্ধ তাকিয়ে আছে প্রেয়সীর বন্ধ চোখের পানে। চোখ বন্ধ করে সেকেন্ডের মাঝেই সেই দুই জোড়া ওষ্ঠ একত্রীকৃত করে দিল এবং তারপর ফিরে এলো। নিস্তব্ধতার সুযোগ দারুণভাবে লুটে নিল। পুনরায় কাছে টেনে প্রেয়সীর কাজের পুনরাবৃত্তি ঘটালো। হসপিটালে তো সে বিষম খেয়েছিল, তবে এখন তো সে সজ্ঞানী। তবে ফায়দা না লুটে ছাড়বে কেমন করে? তাসফি হতভম্ব হয়ে গেল। ফিসফিস করে বলল, এটা কিন্তু কথা ছিল না। নিস্তব্ধ তার চেয়ে মাদকীয় কণ্ঠে বলল,
কথা তো কোনোটাই ছিল না বউ, তবে যে নিজেকে সামলানো যায়। সকালে দ্রুত পৌঁছাবে, আর নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না বউ।